নমস্কার প্রিয় দর্শক, সবাইকে ঈদ ও হিন্দু নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন ক্যালকাটা ডায়ালগসের তরফ থেকে। আমি মনোজ দাস। গতকাল বিকেলে ইউনূস মোদির বৈঠকের পক্ষে সওয়াল করে একটি ভিডিও আমি দিয়েছিলাম আমার এই চ্যানেলে। তার উত্তরে যেসব মন্তব্য এসেছে সেগুলোকে মন্তব্য না বলে গোলাগুলি বলাটাই বোধহয় সঙ্গত। এজন্য গতকাল এই মুহূর্তে আমি মুম্বাইতে আছি এবং মুম্বাইয়ের মাহিমে সেখানে মোহাম্মদ আলী রোডে সেখানে ঈদ উপলক্ষে সেখানে যাওয়াটা এবং সেখানে বিভিন্ন জায়গাতে সেখানে নানা রকম ইফতার পার্টির নানা রকম ঈদের আসর বসে, ঈদ উদযাপনের আজ যেহেতু শুভ দিন, তো সেখানটায় আমি গতকাল সেখানে গিয়েছিলাম গতকাল সন্ধেবেলা। এবং সেখানে আরও কিছু বন্ধু ছিল, এক মুসলিম বন্ধু, তার নিমন্ত্রণে সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে আমি আমার ঈদের আনন্দটাই কাল সেভাবে করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার কালকের দেয়া ভিডিওতে মন্তব্যগুলো পড়বার পর স্বাভাবিকভাবেই আমার মন খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম আর করবই না কোনো ভিডিও আমার চ্যানেলে। সকাল থেকে বসেও ছিলাম চুপচাপ, কিন্তু এমন অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। আর গত 8-9 মাস ধরে আমি এগুলো সমানে চালাচ্ছি। আমার এটা যে খুব পুরনো দিনের অভ্যাস তা নয়, কিন্তু 8-9 মাস ধরে এটা সমানে চালিয়ে যাওয়ার ফলে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সুতরাং আবার বসে গেলাম ভিডিও করতে, এই উদ্দেশ্য নিয়ে যে সবাইকে বলবো আমার কথা, একেবারে পলিটিক্যাল লিডারদের মতন বলবো যে আমার কালকের ভিডিওর ভুল ব্যাখ্যা করেছেন আপনারা, যা ভাবছেন আমি সেটা বলিনি। এবং সেই বিষয়টা নিয়ে আবার 2-4 কথা বলার জন্য আপনাদের কাছে আজকে আবার এখানটায় নিয়ে এসেছি। আশা করব কাল যেটা আপনাদের ঠিকমতো আমি বলে বোঝাতে পারিনি, আজকে সেই বিষয়টা নিয়ে আবার 2টো কথা বলবো। কিন্তু নিজেকে আমি বলতে চাইব যে হয়তো কাল কিছু ভুল করেছি, ভুল হয়েছে, সেটা আবার ঠিক করে নেব। দেখুন, ক্যালকাটা ডায়ালগস চ্যানেল, এই চ্যানেল থেকে বাংলাদেশের শেখ হাসিনা উত্তর রাজনৈতিক উথাল পাথাল নিয়ে প্রথম প্রতিবেদনটি আমি করেছিলাম গত বছরের 8 আগস্টে। এই 8 আগস্টে মানে যেদিন ইউনূস সরকার শপথ নিয়েছিলেন সেই দিন করেছিলাম আমি প্রথম ভিডিও, এবং সেখানে বলেছিলাম যে ইউনূস সরকার অবৈধ। শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতাচ্যুত করা হলো তাতে দেশের গণতান্ত্রিক কাঠামোর যে যতটা বা অবশিষ্ট ছিল সেটাও সেদিন ভেঙে গুঁড়িয়ে গেল। আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সচক্ষে দেখেছি। আমি আওয়ামী লীগ ও শেখ মুজিবের গুণগ্রাহী, এই চ্যানেলে বারবার উল্লেখ করেছি তার কথা। আজ থেকে আমি যে এই গুণগ্রাহী তা নয়, আমি সেই 71 থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবের গুণগ্রাহী। আমার চ্যানেল প্রথম থেকেই ইউনূসের যে দখলদার সরকার, সেই সরকারের বিরোধিতা করে এসেছে। আমার মনে হয় না, আমি দৃঢ়ভাবে আমি জানি যে আমার দর্শকরা তারাও এটা জানেন আমার অবস্থান। আওয়ামী লীগের পক্ষ নিয়ে তাদের এই দুঃসময়ে কর্মীরা যাতে ভেঙে না পড়ে, আওয়ামী লীগের কর্মীরা মানসিকভাবে যাতে সবল থাকেন, লড়াইয়ের ময়দানে থাকতে পারেন, সেজন্য তাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করার জন্যে আমার এই চ্যানেল আমি খুলেছিলাম, এটা পরিষ্কার করে বলে দিলাম। এবং কলকাতা ও ভারতের কোনো জায়গাতে সোশ্যাল মিডিয়াতে সম্ভবত আমি প্রথম এভাবে বাংলাদেশের পক্ষ নিয়ে প্রতিবেদন করা শুরু করেছিলাম।
এটা অনেকেই বলতে পারেন সাংবাদিকের কাজ কোনো নিরপেক্ষ থাকা, কোনো পক্ষ নেওয়া নয়। আমি বলবো নিরপেক্ষ বলে এই পৃথিবীতে কিছু হয় না, সবাই কোনো না কোনো পক্ষে থাকেন। আমিও ছিলাম আওয়ামী লীগের পক্ষে, সেটা তো বলেছি, এবং আমি ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। এবং তার জন্যে আমার কোনো অনুশোচনা নেই, আমার কোনো লজ্জা নেই। আমি স্পষ্টভাবে বলতে পারি শেখ মুজিবুর রহমানের আদর্শের আমি অনুসারী। আর আমার এই পরিচয়টি আমার দর্শক শ্রোতারাও তাদেরও অজানা নয়। তবে একটা কথা সেটা বলতেই হবে, অন্ধের মতো পুরনো অবস্থানকে আঁকড়ে ধরে রাখাটা আমার স্বভাবগত নয়। রাজনীতির পট পরিবর্তনের দিকে নজর রেখে সেই মতো রণকৌশল নতুনভাবে সাজানো যে কোনো যুদ্ধের জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, না হলে জেতার সম্ভাবনা থাকে না। আমি তাই রণকৌশল পাল্টানোর ব্যাপারেও বিশ্বাসী। 8 মাস আগে ইউনূস সরকার যেভাবে ভারত বিরোধিতা দিয়ে শুরু করেছিলেন, তাতে দুদেশের সম্পর্কই খুবই খারাপ জায়গায় নেমে এসেছিল। এটা ইউনূস সাহেবও বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি তার চলার রাস্তাটা কিছুটা পাল্টে নেওয়ার চেষ্টা করছেন। ইউনূসের মনের পরিবর্তন হয়নি, তবে বর্তমানে কৌশলের পরিবর্তন করেছেন তিনি এবং তার সঙ্গে যারা আছেন তারাও। আগে ভারতের বিরুদ্ধে যেরকম গরম গরম কথা বলতেন সেরকমটা এখন বলেন না। এখন সুর নামিয়ে আলোচনার কথা বলেন, মোদির সঙ্গে দেখা করার কথা বলেন, ভারত সফরে আসার কথা বলেন। দৃশ্যত নমনীয়তা এসেছে তার মধ্যে, তার কথায়। প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবেই, ভারতের পক্ষ থেকেও কি তাহলে নমনীয়তা দেখানো উচিত? বিষয়টি নিয়ে এই প্রশ্নটা শুধু যে সরকারের পক্ষে এসছে, আমাদের সাংবাদিকদের মধ্যেও এসছে তা নয়। এই প্রশ্নটা এসছে আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা, দেশের মন্ত্রিসভা নরেন্দ্র মোদী তার এবং তাদের সঙ্গে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদের মধ্যেও এই প্রশ্নটি এসেছে। এবং এই প্রশ্নটি এসেছে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু যে নরেন্দ্র মোদী বসবেনই। তিনি নাও বসতে পারেন, তাদের সিদ্ধান্তটা আসতে হবে। কারণ যে তার বসার পক্ষেও যেমন অনেক কারণ আছে, তেমনি না বসার পক্ষেও অনেক রকম কারণ আছে। ভারত সরকারিভাবে তার কোনো রকম সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এই বিষয়টি নিয়ে গতকাল একটি পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম বাংলাদেশ ভারত দু দেশের স্বার্থ এবং সেই সঙ্গে শেখ হাসিনার স্বার্থেও মোহাম্মদ ইউনূসের প্রস্তাবে সাড়া দিয়ে নরেন্দ্র মোদীর আলোচনায় বসা বোধহয় ভালো হবে। কেন এই ভালো হওয়া সেটাও বুঝিয়ে দিয়েছিলাম আমার মতো করে। এবং ভারতে যে ধরনের কথাবার্তা বিভিন্ন সংশ্লিষ্ট মহলে চলছে তার উপর ভিত্তি করেই আমি এই কথাগুলো বলেছিলাম। একথাও বলেছিলাম যে এই কথা শুধু আমার নয়, ভারতের বেশ কিছু নামি দামি সংবাদপত্রের অত্যন্ত পরিচিত রাজনৈতিক ভাষ্যকাররাও আজ কথা বলছেন। যেমন ধরুন ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের খুব পুরনো একটি পত্রিকা, বিখ্যাত পত্রিকা, রামনাথ গোয়েঙ্কার প্রতিষ্ঠা করা। এবং এই পত্রিকার এডিটোরিয়াল কলমে গত পরশু নাকি কাল, হ্যাঁ পরশু, রি-এনগেজিং ঢাকা এই শিরোনামে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে গিভিন অনগোয়িং পলিটিক্যাল চার্ন ইন্ডিয়া মাস্ট টক উইথ ইউনূস রেজিম মোর। তার মানে যে চার্নিং হচ্ছে, যে পলিটিক্যাল রাজনৈতিক যে ঘুরপাক হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার ইউনূসের সঙ্গে কথা বলা উচিত, দরকার। বিজেপি দলের আরও একটি পত্রিকার কথা বলছি। বিজেপি দলের তাত্ত্বিক গুরু আরএসএসের মতাদর্শ অনুসরণ করে চলা স্বরাজ্য পত্রিকাও গতকাল একই কথা বলেছে এক বিশেষ প্রতিবেদনে। এতে শুধু যে ভারতের লাভ নয়, তাতে বলা হয়েছে বাংলাদেশের এবং
আওয়ামী লীগ ও শেখ হাসিনারও লাভ। কিভাবে সেই লাভ আমি আমার প্রতিবেদনেও সেই কথাগুলো আমি বলেছি, কিন্তু পাঠকের মন্তব্যে যা দেখলাম সেটা দেখে আমি রীতিমতো অবাক। নির্ভেজাল গালাগালিতে ভর্তি বেশিরভাগ মন্তব্য। গালাগালি আমাকে দিলেও নয় কথা ছিল, কিন্তু একটা বড় অংশের গালাগালি দেওয়া হয়েছে ভারতকে এবং নরেন্দ্র মোদীকেও। যে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা কদিন আগেও ভারত সম্পর্কে প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ভারত সবসময় বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের পাশে যেমন ছিল 71-এ, আজও তেমন আছে, ভারত সবসময় আমাদের বন্ধু। এবং নরেন্দ্র মোদীর যারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তারাও দেখছি আমার সঙ্গে সঙ্গে তারা ভারতের সম্পর্কেও গালি দিয়েছেন, খারাপ কথা বলেছেন, নরেন্দ্র মোদী সম্পর্কে খারাপ কথা বলেছেন। যারা শেখ হাসিনার বিপক্ষে বা ইউনূসের সপক্ষে তাদের গালাগালি শুনতে আমি অভ্যস্ত, তাতে আমার কিছু মনে হয় না, মনে লাগে না। তারা তো যথারীতি গালি দিয়েছেন এবং আরও দেবেন, কিন্তু এবার তাদের চেয়েও মনে হলো বেশি গালি দিয়েছেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা। আর এই যে বললাম, শুধু আমাকে নয়, দেদার গালি দিয়েছেন নরেন্দ্র মোদী ও ভারতকে, ভারতের সরকারকে। কয়েকটা গালির উল্লেখ না করলে বিষয়টা ঠিক পরিষ্কার হবে না। একজন লিখেছেন, তিনি লিখেছেন যে চা বিক্রি করা মোদির সাধ্য নেই, ইউনূসের সঙ্গে লড়াই করা মোদি ভয় পেয়েছে। আবার একজন লিখেছেন শেখ হাসিনার কাছ থেকে শুধু নিয়ে গেছে ভারত, কিছুই দেয়নি। এরকম মন্তব্যই অজস্র, সেটা তো আগেই বলেছি। তবে হ্যাঁ, এর মধ্যে আবার কিছু মন্তব্য আছে যারা সমর্থন করেছেন আমাকে। যেমন একজন লিখেছেন অবশ্যই, এনার নাম হচ্ছে অম্লায়ন সরকার 1960। তিনি লিখছেন অবশ্যই ভারতের বাংলাদেশের সাথে আলোচনায় বসা উচিত। প্রতিবেশী দেশের সাথে বেশি দিন টানাপোড়েনের ফলে উগ্রবাদী সংগঠনের বাড়াবাড়ি বাড়বে, বই কমবে না। এটা তিনি বলেছেন। আবার কেউ খুব কশাসলি এগিয়েছেন। যেমন তারা কিন্তু অসম্ভব একটা আর একটি মাত্র বক্তব্য, এই বক্তব্যটি আমি তুলে ধরে তারপরে এই বক্তব্য নিয়ে আলোচনা করলে গোটা বিষয়টা খুব পরিষ্কার হবে। ATM নুরুল আলম 713 থেকে পাওয়া একটি মন্তব্য চোখে পড়ল। খুব সুন্দর বলেছেন তিনি, একেবারে গুছিয়ে বলেছেন পুরো ব্যাপারটা, এবং আমি তার কথাগুলোর উপরে ভিত্তি করে আমার আজকের কথাগুলো আমি বলবো। তিনি লিখছেন, দাদা আমি আপনার দীর্ঘদিনের শ্রোতা ও ভক্ত। সাম্প্রতিক আপনার বক্তব্য সাংঘর্ষিক। আপনি এক এক দিন এক এক রকম কথা বলে যাচ্ছেন। অবশ্য এটা ইউটিউবারদের বৈশিষ্ট্য, এরকম কথা না বললে শ্রোতা ধরে রাখা যাবে না। ইউটিউবারগণ মনে করেন তারা অতি বুদ্ধিমান, আর শ্রোতাগণের বুদ্ধিশুদ্ধি নেই। আপনাদের কথায় যে শুভঙ্করের ফাঁকি রয়েছে তার বুঝতে কারোর বাকি নেই। তারপরেও বলবো সঠিক তথ্য প্রচার করুন। চমৎকার, আবার বলছি চমৎকার। শ্রদ্ধেয় দর্শক, নুরুল সাহেব, আপনি যেমন চমৎকারভাবে গোটা বিষয়টি তুলে ধরেছেন তার জন্য অজস্র ধন্যবাদ আপনাকে। আপনি আমার দীর্ঘদিনের শ্রোতা ও ভক্ত লিখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করব ভবিষ্যতেও এভাবে আমার পাশে থাকবেন। আপনার দ্বিতীয় বক্তব্য আমার বক্তব্যের পরস্পর বিরোধিতা নিয়ে, অর্থাৎ আমার বক্তব্য কেন এক এক দিন এক এক রকমের হয়, এর উত্তরে আমার কথা হলো, পরিস্থিতি যখন ফ্লুইড, যখন তরল থাকে, শক্ত করে দানা বাঁধা অবস্থায় না থাকে, তখন আমি কি করে একেবারে শক্ত
শক্ত একটা কথা বলতে পারি, তখন তো এরকম নরম অবস্থা যখন থাকে তরল, তখন তো এইরকমই কথা হবে না। আপনি বলুন এক এক দিন এক এক দিকে তো তরল গড়িয়ে যায়। এই যে তরল কিন্তু এক জায়গায় চুপচাপ থাকে না, কোনোদিন একটা একদিকে একটু বেঁকে গেল সেই দিকে তরল গড়ালো, আর একদিন আরেকটা দিকে বেঁকে গেলো সেই দিকে গড়িয়ে গেল। সুতরাং এই গড়িয়ে যাওয়ার জন্যে আমাদের কথায় স্ববিরোধিতা এসে যায়। কোনো শক্ত যদি ব্যাপার হতো তাহলে তো এটা আসতো না। কে ভেবেছিল ট্রাম্প সাহেব নতুন করে সুনজরে দেখা শুরু করবেন ইউনূসকে? কেন বলছি, তিনি রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে দেবেন সে কথা লিখেছেন। কে ভেবেছিল লড়াই করা শুরু করে পিছিয়ে আসবেন ওয়াকারুজ্জামান সাহেব? আপনি এই মার্চের 22, 23, 24 এই সময়ের পরিস্থিতির কথাগুলো ভাবুন তো। আচ্ছা, কে ভেবেছিল নরেন্দ্র মোদীর সঙ্গে সমানে সমানে নয়, উপযাচক হয়ে কথা বলতে এগিয়ে আসবেন মোহাম্মদ ইউনূস? কে ভেবেছিল ইউনূসকে থামাতে আওয়ামী লীগ বিএনপি জোট বাঁধার কথা ভাবতে পারে? এগুলো সবগুলোই বাঁচার জন্যে, নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্যে যে যার মতো সমস্ত দল, রাজনৈতিক দল, নেতা মন্ত্রী সবাই যে যার মতো তাদের ভূমিকাগুলো পাল্টাচ্ছেন, পরিবর্তন করছেন। এটাই স্ট্র্যাটেজিক মুভ। এই স্ট্র্যাটেজিক মুভ যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, পাল্টায়, তার সঙ্গে তাল মেলাতে আমাদেরও, আমাদের মতন ইউটিউবারদের, সংবাদ মাধ্যমকেও নানান সম্ভাবনার কথা বলতে হয়। এটা রণকৌশলের অঙ্গ। তার মানে এমন নয় যে আমাদের মূল লক্ষ্য পাল্টে গেছে। আমরা শুধু বিভিন্ন সম্ভাবনাগুলো তুলে ধরি আমাদের শ্রোতা দর্শকদের কাছে, তাদের সঙ্গে পরিস্থিতির পরিচয় করিয়ে দিই, এবং তার বেশি কিছু কিন্তু নয় যে আপনারা এটাও হতে পারে, এটাও কিন্তু চলছে। তাদেরকে শুধু পরিস্থিতির সঙ্গে পরিচিতি ঘটিয়ে দিই। আসি গতকালকের প্রসঙ্গে। কিছু পূর্ব শর্ত রেখে মোদী সরকার বৈঠকের প্রস্তাব দিলে, এবং সেই প্রস্তাব, সেই পূর্ব শর্তের প্রস্তাব, পূর্ব শর্ত যদি ইউনূস মেনে নেন এবং তারপর যদি বৈঠক হয়, আমি বলেছিলাম তাহলে কি ভালো হয় না? তখন বাংলাদেশে এই যে কথাগুলো চলছে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন করা, আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো, চিন্ময় দাস প্রভু ব্রহ্মচারীকে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, মুক্ত করার ব্যাপারটা, 4 মাস ধরে যিনি আটকে আছেন, 4 মাস ধরে কিন্তু তাকে বাইরে আনা যায়নি। এখন মোদি যদি পূর্ব শর্ত দেন এবং কিছু পূর্ব শর্ত যদি ইউনূস সরকার মেনে নেন, তার মধ্যে যদি এই ব্যাপারটাও থাকে, তাহলেও সেটা কি ইউনূস সরকারের জয় হবে না মোদির জয় হবে? এই ব্যাপারটা তো আসতেই পারে। তো সেই জন্যই আমি এই কথাগুলো বলেছি। এটা আমার প্রস্তাব নয়, আবার বলছি, আমার পক্ষ থেকে কেবল সমর্থন হিসেবে এমন একটা ব্যাপার যদি আসে, তাহলে সমর্থন করতে গেলে এই পূর্ব শর্তগুলো দেয়া যায় কিনা, এটা ভারত সরকারও কোনো সিদ্ধান্ত নেয়নি। পরিষ্কার করে বলি, আমাকে গালাগাল দিচ্ছেন, মোদিকে গালাগাল দিচ্ছেন, মোদিকে গালাগাল দেওয়ার মতো কিছু এখনো হয়নি। আপনারা সেটা অন্যায় করছেন সেভাবে করলে। আমার আলোচনার সঙ্গে দর্শক শ্রোতা, আমি যেগুলো প্রস্তাবগুলো বলেছি, এই পূর্ব শর্ত থাকতে পারে, সেটা বিষয়ে দর্শকরা একমত হতে পারেন, নাও পারেন। আমি বলেছি এই পূর্ব শর্তের সবগুলো বা কিছু যদি মোহাম্মদ ইউনূস মেনে নেন এবং যদি বৈঠক হয়, তাহলে কি কিছু পাওনা হয় না? তাহলে তো এগিয়ে যাওয়া যায়। আমি এই বিষয়টা নিয়ে বলেছি, এই জন্যই তো ইউটিউবে মতামত দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা আমার সঙ্গে সহমত নাই হতে পারেন, কিন্তু তার জন্যে আপনাদের উচিত যে আমার এইগুলো কোন জায়গায় ভুল হচ্ছে, এই ভুলগুলো বলে দেওয়াটা দরকার। সেইটাই তো হচ্ছে সমালোচনা। আমার সমালোচনা যদি করেন, সেইভাবে করলেই কি ভালো হতো না? কিন্তু তা নয়, সেটা হচ্ছে আমাকে গালাগাল দেয়া হচ্ছে, বলা হচ্ছে যে খিস্তি খেউর, যাকে বলা হচ্ছে যে এই করে আমার সংসার চালাই, এইভাবে শ্রোতা ধরে রাখার জন্যে
যে আমরা নানা ফন্দি ফিকির করি, এটা সেগুলো আমি ফন্দি ফিকির যে আমাদের করতে হয় না তা আমি বলবো না। কারণ কি জানেন তো, কারণ হচ্ছে আমাদের আমাদের ফন্দি ফিকির শ্রোতা ধরার জন্যে করতেই হয়। এর সব শিল্পেরই শ্রোতা ধরার জন্যে করতে হয়। একাকী গায়কের নহে তো গান, শিল্পী শুধু গান শুনে যাবে, গান গেয়ে যাবেন, আর যেই সে নিচে শতরঞ্চি যার পাতা সেই শুধু শতরঞ্চি গোটাবার জন্যে থাকবে, তা তো বসে থাকবে, সেভাবে তো চলে না। কোনো শিল্পী গান গাইতেই পারেন না। সেরকম পরিস্থিতি হলে দর্শককে সঙ্গে নিয়ে, শ্রোতাদের সঙ্গে নিয়েই শিল্পীকে গান গাইতে হয়। সুতরাং শ্রোতা ধরে রাখার জন্যে নানা রকম কলকারি করতে হয়। তা আমি যদি সেটা করে থাকি, ইউটিউবাররা সেটা যদি করে, তাহলে সেটা কিন্তু কোনো অপরাধ নয়। আর একটা কথা শুধু বলবো, অনেকেই লিখেছেন যে ওই ভিউ বাড়াবার জন্যে, টাকা কামাই করবার জন্যে এখানে বসেছি। অন্যের কথা বলতে পারবো না, তবে আমার নিজের কথাটা আরও একবার বলি এখানে। সেটা হচ্ছে আমার একা মানুষের সংসার, এবং আগেও বলেছি যে আগে যথেষ্ট খুবই বড় জায়গাতে কাজ করতাম, সরকারি জায়গাতে। যে পেনশন পাই তাতে আমার কোনো মতেই আমার এই ভিউয়ের বাড়িয়ে টাকা আয় করে সংসার চালাবার প্রশ্ন ওঠে না। আবার বলি তো, সেই জন্যই বলছি ওই কথাটা সত্যি নয়। পরিশেষে সব তথ্য তুলে ধরার যে কথা আমার আলম সাহেব, নুরুল আলম সাহেব বলেছেন, আমি সেই প্রসঙ্গটি তুলে ধরি, একটা কথা বলি। সেটা হচ্ছে, এর উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি। সঠিক তথ্য খুঁজে পেতে আমরাও চেষ্টা করছি আপ্রাণ। চারদিক দিয়ে হাজার হাজার তথ্য আসে, তার মধ্যেও আমরা বেছে বেছে কিছু তথ্য মানুষের সামনে, যেগুলোকে আমরা মনে করি যে এটা সত্যি হতে পারে, সত্যতার সম্ভাবনা আছে, আমরা সেগুলো নিয়ে আসি। ওই কান নিয়ে গেল কাকে, আর আমি নিজের কানে না হাত দিয়ে কাকের পেছনে দৌড়ে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি, এইসব খবর আমি অন্তত দিই না। আমি যা দিই আর বেশ থাকে সেই রকম খবরই কিন্তু আমি দিই। আর শুনুন, যে সঠিক তথ্য, এই সঠিক তথ্য কোনটি আর কোনটি মিথ্যে তথ্য, ঠিক তথ্য নয়, বেঠিক, এটা খুঁজে পাওয়া অত সহজ নয়। আমরা হাজার হাজার রকমের, বহু রকমের খবর উড়ে বেড়ায় বাংলাদেশে। শুধু আমার সংবাদ মাধ্যম নয়, আমার ইউটিউব নয়, যে কোনো ইউটিউবে গেলেই আপনারা দেখতে পাবেন কত রকম খবর উড়ে বেড়াচ্ছে। সেই 6 মাস আগে থেকেই বাংলাদেশে সরকার পতনে উত্তাল, মানে কতবার যে ইউনূস সরকারকে ফেলে দেওয়া হয়ে গেছে বাংলাদেশে ইতিমধ্যে, তো সেটা বহু ইউটিউবের সে খবরও বেরিয়েছে। আমি সেটা বলছি না, আমি শুধু বলছি যারা আমার সমালোচনা করছেন তাদের কাছে অনুরোধ, একেবারে ফায়ার করবেন না, ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলি করার মতো করবেন না। আমার বিশ্লেষণের সমালোচনা করুন, লাইন ধরে ধরে আমার কথার কোথায় আমি ভুল বলতে পারি কিংবা বলেছি সেই বিষয়ে আপনার মতামত দিন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে যা খুশি তাই বলে সমালোচনা করবেন, এটা কিন্তু আশা করি না। আমার যদি কথার মধ্যে যদি কোনো জায়গায় এখন যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন, আমি তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা চেয়ে নিতে পারি। কিন্তু দয়া করে ভদ্র ভাষায় বিশ্লেষণ করে আমার সমালোচনা করুন। খবরের কাগজের সাথে আমাদের তফাৎটা কি জানেন ইউটিউবারদের? খবরের কাগজে পছন্দ মতো আলোচনা না হলে কাগজের দপ্তরে কি সবাই চিঠি লিখতে বসেন না? আবার গালাগালি দেন কি তাদের? দেন না। আর দিলেও যদি চিঠি লিখতেও বসেন এবং সে চিঠি যদি পাঠানো, তাহলেও সে চিঠি ছাপা হবে না। কিন্তু ইউটিউব এমন একটা জিনিস যে এখানটায় আপনি যা লিখবেন ছাপা হয়ে যাবে। এটা যেমন ইউটিউবারদের সৌভাগ্য, তেমন আমাদের দুর্ভাগ্যও বটে। শেষ করি একটা কথা বলে, আমরা খবর শিকারীরা যে খবর পাই সেগুলো বিশ্লেষণ করে রাখি কেবল আপনাদের সামনে, যাতে আপনারা পরিচিত হন সেই খবরের সঙ্গে। এর পেছনে আমাদের কোনো ধান্দাবাজি থাকে না, কোনো টাকা পয়সার লেনদেন
কেউ অনেকেই লিখেছেন যে আপনাকে কি ইউনূস সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন, পেয়ে পাল্টি খাচ্ছেন। তো আমাদের মতো অভাগাদের যদি টাকা দিয়ে ইউটিউবার ইউনূস সরকার ইউনূস সাহেব টাকা দেবেন, এটা ভাবতে আমাদের নিজেদেরই হাসি এসে যায়। আমরা আদৌ তেমন গুরুত্বপূর্ণ কিছু নই। আপাতত এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।